আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি ভালো আছেন সব সময়কার মতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ 22তম এপিসোডে আমার একটি ঘটনা প্লে করার জন্য। আপনার লিসেনার এবং ভক্তদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ঘটনাটি শুনে পজিটিভ ফিডব্যাক দেওয়ার জন্য। আমি সাইফুল ইসলাম ঢাকার খিলক্ষেত থেকে বলছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আজকে আমি যে ঘটনাটি প্লে করব সেটি আমার এক দূর সম্পর্কের আন্টির সাথে ঘটে যাওয়া। বলে রেখে ভালো, আমি পড়াশোনা কমপ্লিট করি আমার নানার বাড়ি থেকে। আমার নানার বাড়ি একই জেলা এবং একই উপজেলায়। তো রেস্ট্রিকশন থাকার কারণে আমি উপজেলার নামটি শেয়ার করছি না। ঘটনাটি ঘটে 2007 সালে। তখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি মাত্র। ঘটনাটি ঘটে আনুমানিক সন্ধ্যা 8টা থেকে 9টা নাগাদ। ঘটনাটির প্রত্যক্ষদর্শী, বেশিরভাগ অংশটার প্রত্যক্ষদর্শী আমরা অনেকেই ছিলাম, গ্রামের অনেকেই ছিল। তো তখন খুব গরমকাল ছিল। তো আজ থেকে 8-9 বছর পূর্বে বা 10-12 বছর পূর্বে লোডশেডিংয়ের পরিমাণটা একটু বেশি ছিল। তো ঠিক ওই দিনেও একই রকম ছিল। লোডশেডিং ছিল প্রায় সন্ধ্যা 6টার পর থেকে 8টা-9টা পর্যন্ত কারেন্ট ছিল না। তো আমরা গ্রামের মধ্যে সবাই বাইরে আড্ডা মারছিলাম। তো ঠিক তখনই আমরা একটা চিৎকারের আওয়াজ শুনতে পাই। চিৎকার, মা বলে একটা চিৎকার। চিৎকারটা খুব জোরে একটা চিৎকার ছিল। তো আমরা সবাই বলাবলি করছিলাম, এত জোরে একটা চিৎকার কোন দিক থেকে আসলো, মনে হচ্ছে পূর্ব দিক থেকে আসছে। তো কিছুক্ষণ পরে শুনলাম যে একটা ছেলে কান্নাকাটি করছে আর কি। সে তার বোনকে খুঁজে পাচ্ছে না। তো সে যে বোনটার কথা বললো সেই বোনটি আমার আন্টি হয়, দূর সম্পর্কের আন্টি। তো গিয়ে আমরা সবাই দৌড়াদৌড়ি করে গেলাম। এখানে গিয়ে জিজ্ঞাসা করলাম কী হলো। তো সে তখন বললো তার ভাইটি আমাদের সমবয়স ছিল, আমাদের থেকে 2-3 বছরের বড় হবে। তো জিজ্ঞাসা করলাম কী হলো, ঘটনা কী, আপনি কান্নাকাটি করছেন কেন? বললো যে আমার বোন একটু ঘর থেকে বের হয়েছে প্রকৃতিটাকে সার দেওয়ার জন্য। তো এখন পর্যন্ত ঘরে ফিরে আসছে না, ওকে খুঁজে পাচ্ছি না। একটা চিৎকার শুনলাম, চিৎকার শোনার পরে আমি ওকে খোঁজাখুঁজি করতেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো বললাম যে আমরাও তো চিৎকারটা শুনেছি, এখন কোন দিকে গেছে, এখন আমরা আপনাকে একটু হেল্প করতে পারি খোঁজার জন্য। তো আমরাও খোঁজাখুঁজি করতেছি অনেক দূরে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, আজ থেকে 10-12 বছর আগে কিন্তু মানুষের যে ওয়াশরুম যেটা, সেটা কিন্তু ঘরের কাছে থাকতো না, মানে একটু দূরে থাকতো আর কি। এটা ঘরের পাশে থাকাটাকে অনেকে আনহাইজেনিক মনে করতো। তো আমরা আশেপাশে চারদিকে যতটুকু সম্ভব খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো তার ভাই তো প্রায় পাগল প্রায়, কারণ তার খুব আদরের বোন ছিল এটি। তো খোঁজাখুঁজি করতেছে। তো এখন তো বলে রাখা ভালো রাসেল ভাই, চিৎকারের পর কিন্তু আমরা একটা মানে প্রচণ্ড একটা আওয়াজও শুনতে পেয়েছিলাম যে পানির মধ্যে কী যেন একটা পড়েছে, এরকম একটা আওয়াজ। তো তার ভাই সম্ভাব্য সব জায়গায় খোঁজার পর সব জায়গায় যখন খুঁজলো, কোথাও কোথাও খুঁজে পাচ্ছে না, তখন সে ভাবলো আমার মনে হয় আমার বোন পানিতে পড়েছে, পানিতে হবে। তো কিন্তু প্রথম অবস্থায় পানিতে খোঁজ নেওয়া হয়নি, এই কারণে যদি পানিতে পড়ে যেত তাহলে কিন্তু পানির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি বা ওয়েভ দেখা যেত, কিন্তু পানিটা খুবই শান্ত ছিল। তো যার জন্য আমরা খোঁজাখুঁজি করছিলাম হারিকেন দিয়ে, টর্চ লাইট দিয়ে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম। তো শেষ পর্যন্ত তার ভাই বললো না, আমার মনে হচ্ছে যে আমার বোন পানিতেই আছে কোথাও। সে তখন পানিতে নেমে পড়লো। পানিতে নেমে খোঁজাখুঁজি করছে, আমরা তো আছি ওর পাশে, মানে আমরা উপরে আছি, পানিতে নামি নাই। তো সে খোঁজাখুঁজি করছে পানিতে, কোথাও খুঁজে পাচ্ছে না। তো যেদিক দিয়ে সচরাচর মানুষ গোসল করতে নামে পুকুরে, প্রথমত সেই দিকে খোঁজা হয়, কিন্তু সেদিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো সে যেখানে পুকুরের ঘাট থেকে প্রায় 10-15 হাত দূরে সে তার বোনের যে ওড়নাটা, সে ওড়নাটা সে দেখতে পায় পানির মধ্যে। তো সে ওই ওড়নাটার কাছে গিয়ে ওড়নাটা পায়, কিন্তু তার বোনকে খুঁজে পাচ্ছিল না। তো সে পানিতে ডুব দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করে, তো বসে পাচ্ছিল না। তো শেষ পর্যন্ত সে যখন পুকুরের পাড়ের কাছে যখন আসে, তো তখন তার বোনের একটা পা তার পায়ের সাথে লাগে। তো তার চিৎকার দিয়ে বলে যে এখানে কিছু একটা আছে। সে তার বোনের পা টাচ করার পর সে দেখে লোকেশনটা জাজ করার চেষ্টা করে যে কোথায় আছে। তো এক পর্যায়ে সে দেখতে পায় যে তার বোনের মাথাটা মানে আমরা যেটাকে বলি কড়ই গাছের যে শিকড়ের মধ্যে মাথাটা
ঢোকানো, মানে গুজে রাখা আছে এরকমটা। তো ফরচুনেটলি মাথাটা পানির নিচে ছিল না, পানির উপরে ছিল, কিন্তু মেয়েটা বেহুশ ছিল আর কি, সেন্সলেস ছিল। তো মেয়েটার বয়সটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। মেয়েটা তখন প্রায় 9-এ পড়তো, মেবি 8 অথবা 9-এ পড়তো। তো সে ওইখান থেকে তার বোনকে উদ্ধার করে নিয়ে এসে, তখনও সেন্সলেস ছিল, মাথার মধ্যে পুরো বডিতে কাদা মাখামাখি ছিল। তো যখন কাপড় চোপড় চেঞ্জ করে যখন তার বিছানায় যখন শোয়ানো হয়, শোয়ানোর পর যে সরিষার তেল অথবা অন্য অন্য কিছু দিয়ে হাত পা মালিশ করে তার জ্ঞান ফেরানো হয় আর কি। তো জ্ঞান ফেরানোর পর যেটা হয় রাসেল ভাই, মেয়েটার আচরণগুলো অস্বাভাবিক ছিল, মানে পজেস হলে যেরকম হয় আর কি, অস্বাভাবিক ছিল। সে কাউকে চিনতে পারতেছে না, পাশাপাশি সে সবার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সবাইকে সে মেরে ফেলবে, বা কাউকে সে সহ্য করতে পারছিল না। তার মানে মেয়েটা তার নিজের মধ্যে নেই, মানে তার ভিতর থেকে অন্য কেউ যেন একটা আচরণ করছে। তো এভাবেই প্রায় ঘটনাটা চলছিল। তো মেয়েটাকে কেউ আটকে রাখতে পারছে না, মানে মেয়েটা সে ঘর থেকে বের হয়ে যাবে, মানে সে এখানে থাকবে না, সে ঘর থেকে বের হয়ে যাবে। তো সবাই ওকে ধরে রাখার চেষ্টা করতেছে এখানে। ওর যে চাচারা ছিল, ছোটো চাচা বড় চাচা, ওরা সবাই ওকে ধরে রাখতেছে। কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে একটা মেয়ের শরীরে এত শক্তি কীভাবে আসে। 3-4 জন তার 2 হাতে 2 পায়ে ধরেও রাখতে পারতেছে না, মনে হয় যে সে খাট থেকে মানে উড়ে চলে যাবে, এরকম একটা অবস্থা, এত শক্তি দেখাচ্ছে। তো এভাবেই চলছিল। তো তার এক ছোটো চাচা এক সময় একটা প্রসেস করে, যে আমাদের যে কনিষ্ঠ আঙ্গুলি যেটা, সেটা আমাদের চাপ দিয়ে ধরে জিজ্ঞাসা করে যে তুই কে, তুই কোত্থেকে এসেছিস, এমনিতে সে একটা রিচুয়াল করার চেষ্টা করে আর কি, যদিও সে কোনো হুজুর ছিল না। তো সে যখন এই প্রচেষ্টা করার চেষ্টা করে, তখন সে মেয়েটা এক তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, তুই আমার আঙুলে কেন ধরেছিস, তুই আমার কি করতে পারবি, তোর যে বড় বড় হুজুরে আমার এখন পর্যন্ত কিছু করতে পারে নাই, তোর যে বাবা, মানে দ্যাট মিনস মেয়েটার দাদা আর কি, তোর যে বাবা এর আগেও আমাকে ইয়াসিন সূরা পড়ে, মানে তোদের যে ইসলাম ধর্মের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সূরা পড়ে আমাকে ফু দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, কারণ তুই তো কিছুই না। এমন তাচ্ছিল্য হাসি হাসে, মানে আমরা ওর হাসিটা দেখে সত্যি আমরা অনেক ভয় পেয়ে যাই। তারপর মেয়ের দাদাও অনেক সূরা পড়ে অনেক চেষ্টা করে মেয়েটার যে পজেস অবস্থা থেকে তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো কিছু হয় না। মানে মোট কথা হচ্ছে সে ঘর থেকে বের হয়ে যাবে, আর সে কাউকে কেয়ার করছে না, মানে এত জোর দেখাচ্ছে। বিশেষ করে রাসেল ভাই, মানে তখন আমরাও যে গিয়ে ওকে ধরবো বা এরকম আমাদেরও সাহস হচ্ছিল না কি, ওর চোখ মুখের অঙ্গভঙ্গি মানে দেখে আমাদের সাহস হচ্ছিল না যে ওকে গিয়ে আমরা ধরবো। তারপরও ধরে রেখেছে ওর চাচাতো ভাই, ওরা সবাই ধরে রেখেছে। তো এক পর্যায়ে গ্রামের যে হুজুরকে ডাকা হয় আনা এখানে চিকিৎসা করার জন্য আর কি। তো হুজুর যখন আসছিল, আমরা তখন মেয়েটার ঘরের দরজার পাশাপাশি দাঁড়িয়েছিলাম। তো হুজুর আসতেছে, আমরা দেখতেছি দূরে, ধরেন 40-50 গজ দূরে হবে আসতেছে। সে মেয়েটা ঘর থেকে বলতেছে যে হুজুরকে ডেকেছিস, হুজুর তো আসতেছে, এই হুজুর আমার কিছুই করতে পারবে না, এই হুজুর এর চেয়ে বড় বড় হুজুর আমার কিছু করতে পারে নাই, আর এই হুজুর তো কিছুই করতে পারবে না। তো আমরা অবাক হয়ে গেলাম যে সে ঘরের মধ্যে থেকে সে কীভাবে হুজুরকে জাজ করলো যে হুজুর আসতেছে, যদিও আমরা ভিজুয়াল করেছিলাম যে আসতেছে, মেয়েটা তো ঘরের মধ্যে ছিল। তো হুজুর আসার পরে হুজুর ওর অ্যাটিটিউড দেখে হুজুর একটু ঘাবড়ে যায়, কারণ ওর শরীর প্রচণ্ড শক্তি দেখাচ্ছিল। তো হুজুর শেষ পর্যন্ত তার রিচুয়াল বা প্রসেস স্টার্ট করে। সে সরিষার তেল এবং যে শুকনো মরিচ একসাথে মিশিয়ে কি যেন একটা করলো, করে মেয়েটার নাকে, তারপর চোখের দিকে এরকম দেওয়ার পরে তো প্রচণ্ড চিৎকার, মানে মেয়েটার চিৎকার, এমন চিৎকার যে চিৎকার শুনে রাসেল ভাই সাধারণ মানুষ ভয় পাবেই। আর ওর কণ্ঠস্বরটা এরকম ছিল যে সাধারণ, মানে স্বাভাবিক ছিল না, খুব ভারী একটা কণ্ঠ। মানে আমরা বুঝতে পারছিলাম যে নিশ্চিত সে এখন তার নিজের মধ্যে নাই, ওর মধ্যে অন্য কিছু একটা আছে। তো পরবর্তীতে হুজুর বলে যে ওকে খুব বাজে একটা জিন আসর করেছে, তো দেখা যাক কতটুকু কী করা যায়। তো শেষ পর্যন্ত হুজুর সেই জিনটার বা ওই মেয়েটার, যেটাই বলেন আপনারা, বয়ান নেওয়া শুরু করে। তো বয়ানের মধ্যে এক পর্যায়ে মেয়েটা বলে
মেয়েটা বলতে কি ওই সেই জিনটা বলে যে আমি ওকে অনেক ছোটোবেলা থেকে টার্গেট করছিলাম। বলে রাখা ভালো, জিনটা মেয়ে ছিল। তো আমি ওকে ছোটোবেলা থেকে টার্গেট করেছিলাম, ওকে আমি যে কোনো মুহূর্তে নিয়ে যাব, আমি সেটা আমার প্ল্যানের মধ্যে আছে। তো হুজুর জিজ্ঞাসা করে যে তুমি ওকে কেন নিয়ে যাবো, সে তোমার কি ক্ষতি করছে? তো বলার পর সে ডিটেলস বলে যে ছোটোবেলা তো মেয়েরা এই যে চড়ুইভাতি খেলে, তো চড়ুইভাতি খেলার সময় সে নাকি কোনো এক সময় যে ওদের বাসার পাশে যেটা গাব গাছ ছিল, সেই গাব গাছের নিচে নাকি চড়ুইভাতি খেলার সময় যে আগুন জ্বালিয়েছিল, সে আগুনে নাকি ওই জিনটা নাকি ঘর বাড়ি নাকি পুড়ে যায়। তো এটাও বলেছে, সেই জিনটা বললো আর কি, সে নাকি হিন্দু, সে নাকি প্রায় 1000 বছর পূর্বে নাকি ইন্ডিয়ার কোনো এক রাজ্য থেকে নাকি বাংলাদেশে এসেছে। সেটা হচ্ছে ওই যে ওই মেয়েটার মুখের ভাষা আর কি। তো এই কথা বলার পর এখন বলছে যে সেটা তো সে যেহেতু চড়ুইভাতি খেলতে গিয়ে আগুন জ্বেলেছে, তোমাদের ঘর পুড়ে গেছে, সেটা তো ছোটোবেলার কাহিনী, সে তো ছোটোবেলায় এগুলো করেছে, তো এখন তুমি তাকে কেন ইয়ে করছো, পজেস করেছে কেন, বা ওর কাছে কেন আসছো? যে আমরা আমাদের ঘর বাড়ি পুড়ে ফেলার পর আমরা ওকে টার্গেট করেছি, ওকে যে কোনো সময় নিয়ে যাব, তো আজকে নিয়ে যেতে পারতাম, তো হয়তো কোনো একটা কারণে সম্ভব হয়নি, নিয়ে যেতে পারিনি, কিন্তু আমি ওকে নিয়ে যাবই, যে কোনো মুহূর্তে তোরা কিছুই করতে পারবি না। এখন যদি নিয়ে যেতে নাও পারি, ভবিষ্যতে কোনো একদিন হলো আমি মেয়েটাকে নিয়ে যাব। তো এইভাবে অনেক জিজ্ঞাসাবাদ চলতে থাকে রাসেল ভাই। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই জিনটা মানে তাকে ছেড়ে যেতে রাজি হয়। তো ছেড়ে যেতে রাজি হওয়ার সময় হুজুর একটা শর্ত দেয়। তো এর মধ্যে কিন্তু রাসেল ভাই অনেক রিচুয়ালি অনেক কিছুই করে, মেয়েটাকে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, মানে অনেক কিছুই করে আমাদের সামনে। তো যখন সে চলে যেতে রাজি হয়, তখন হুজুর একটা কন্ডিশন দিল যে তুমি যাওয়ার সময় গরুর যে একটা হাড়, গরুর হাড়ের মধ্যে তোমাকে কামড় দিয়ে যেতে হবে। তো এই কথা বলার পর তো পুরোপুরি অস্বীকার, সে কখনোই সে গরুর হাড়ে কামড় দেবে না, অন্য যাই কিছু সে করবে, কিন্তু সে গরুর হাড়ে সে কখনোই কামড় দেবে না। তো হুজুরের কথা ছিল তোমাকে যদি যেতেই হয় তাহলে তোমাকে ওই গরুর হাড়ে কামড় দিয়েই যেতে হবে। তো এইভাবে অনেকক্ষণ কথা কাটাকাটি হয়, বা অনেক রাগান্বিত চেহারা মেয়েটার, বা জিনটা অনেক রাগান্বিত চেহারা, হুজুরকে বলে তুই আমার সাথে যা করতেছিস তোর কিন্তু আমি ক্ষতি করবই, তোরও ক্ষতি করব, মেয়েটারও ক্ষতি করব, তুই আমাকে ছেড়ে দেখো না, আমি এখন চলে যাব। তো হুজুর বলে না, তোমাকে এভাবে যেতে দেওয়া হবে না, তোমাকে গরুর হাড়ে কামড় দিয়েই যেতে হবে। তো অনেক কথা কাটির পর সে কখন রাজি হচ্ছিল না, তো সে বললো, হুজুর বলল আচ্ছা ঠিক আছে, তোমাকে গরুর হাড়ে কামড় দিতে হবে না, তুমি যাও, ঠিক আছে। তো এখন যদি তুমি যাচ্ছ, যাওয়ার সময় তুমি প্রমাণ রেখে যাওয়া, এবং তুমি কমিটমেন্ট করে যাওয়া যে তুমি কখনো আর ফিরে আসবে না। তো জিনটা কমিটমেন্ট করে সে আর কখনো ফিরে আসবে না, এবং একটা শর্ত থাকে যে যাওয়ার সময় সে একটা বার্জার, যেটা বলে বার্জারের একটা ডাল, মানে সে চলে যাচ্ছে তার একটা প্রমাণ রেখে যাবে আর কি। তো বার্জারের একটা ডাল সে ভেঙে যাবে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, এর মধ্যে কিন্তু আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটে ওইখানেই। তো ওই হুজুর আসার পূর্বে আর কি, ওই যখন হুজুর আসার পূর্বে যখন সবাই ওকে ধরে রাখছিল, তখন সে মেয়েটা, আমরা তো ওখানে প্রেজেন্ট ছিলাম, তো সেই মেয়েটা আমাকে বলতেছে আর কি, আমার আন্টি, যে তুই এখানে আসছিস কেন, তুই তো মায়ের এক ছেলে না, আর তোকে আমি খুব ভালো করে চিনি, তুই এখানে আসছিস কেন, তোর কিন্তু এখানে আসা ঠিক হয়নি। তো এই কথাটা কিন্তু রাসেল ভাই আমাকে বলে, যখন এই কথাটা বললে তখন অবশ্য ভয় পেয়েছিলাম। আবার অন্যদিকে আই ওয়াজ 18 ইয়ার্স ওল্ড, আর আমার বন্ধুবান্ধব অনেকেই ছিল এখানে, তো ভয় মনে মনে ভয় পেয়েছিলাম, কিন্তু ভয়টা প্রকাশ করিনি। তো যাই হোক, পরবর্তীতে যখন সে চলে যাওয়ার জন্য, যখন হুজুরের কাছে যখন কমিটমেন্ট করে, সে গাছের একটা ডাল, মানে বার্জারের একটা ডাল সে ভেঙে যাবে। তো সবাইকে হুজুর বলে যে আপনারা সবাই একটু সাইড হয়ে যান, দরজাটা খালি করেন, সে এখন চলে যাবে, আর যাওয়ার পথে সে একটা সিমটম রেখে যাবে আর কি। তো তখন মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়, মেয়েটার পিছনে পিছনে আমরা সবাই ছিলাম অবশ্য, দরজাটা খালি করে দেওয়া হয়। খালি করে দেওয়ার পর মেয়েটা ঘর থেকে বের হয়, দৌড় দিয়ে সে উঠানে গিয়ে সে সেন্সলেসে পড়ে যায়। পরবর্তীতে যে ঘটনাটা ঘটে রাসেল ভাই, আমরা সবাই এখানে সাক্ষী, আমাদের চোখের সামনে ঘটনাটা। সে যখন ওই যে জিনটা আর কি, সে যখন যায় বার্জার দিয়ে, যখন যায় একটা ঢাল তো ভাঙলোই, বার্জারের একটা ডাল ভাঙলো সে, আর যাওয়ার সময় সে বার্জারের মধ্যে এমন একটা আলোড়ন করলো, মানে তার আলোড়ন দেখে আমরা বুঝতে পারলাম সেটা বিশাল বড় কিছু একটা, মানে পুরো বার্জার, মানে ঝড় তুফান এলে যেরকম হয়, পুরোটা বার্জার এরকমভাবে একটা আলোড়ন সৃষ্টি করলো সে।
তো শেষ পর্যন্ত আমার সেই আন্টিটা সেই পজেস থেকে মুক্তি পায়। তো পরবর্তীতে তাকে বাসায় রুমে নেওয়া হয়, নিয়ে কিছুক্ষণ পরে অবশ্য জ্ঞান ফিরে, আমরা সেখানে প্রেজেন্ট ছিলাম। তো তাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আন্টি, আপনি আমাকে একটু আগে কি বললেন, মানে আমি এখানে কেন আসছি, আপনার কথা শোনাতে আমি খুব ভয় পাইছিলাম আন্টি। বলছে মামা, আপনাকে আমি অনেক সম্মান করি, আপনাকে এই কথা কখন বলছি আমি, বা আমার তো এগুলো আসলে সত্যি কথা বলতে কি রাসেল ভাই, যে পজেস থাকা অবস্থায় অবশ্যই কারো কোনো কিছু মনে থাকে না। তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে প্লে করবেন। ভূত.com দীর্ঘজীবী হোক, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।